দেখো, এটা প্রথম কথা ছিল যে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উষ্ণ তাপমাত্রার বস্তুতে না, অধিক উষ্ণতার বস্তু থেকে কম উষ্ণতার বস্তুতে তাপের ফ্লো হইব। ঠিক আছে, এই কথা যেটা পুরা তাপ টুকরে আমরা কাজে রূপান্তরিত করতে পারবো না, এটাও আসলে ইনডিরেক্টলি একই কথা মেন করতেছে। এই কারণে যদিও তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র সূত্র আসলে একটাই, আর এই পরীক্ষাটা চালাইছিলেন হচ্ছে কার্নো, বুঝছো? তোমরা পরে আমরা ডিটেলস করবো কার্নো ইঞ্জিন, যেখানে উনি এরকম একটা ইঞ্জিনের ধারণা দিছে যে ইঞ্জিনটা আসলে টোটালি তাপ শক্তিরে কাজে রূপান্তরিত করতে পারবো। বাট ওইটা বাস্তব না, এটা হচ্ছে হাইপোথেসিস। মানে এরকম আর কি একটা ধারণা দিছে উনি, যেটা দিয়ে সম্ভব, বাট বাস্তবে এটা ক্রিয়েট করা কখনো পসিবল না। মানে যেটা বলতে চাচ্ছি, উনি আসলে এক্সপেরিমেন্ট করছিলেন, দেন এই তথ্যটা আনছে, বুঝছো? এই তথ্যটারই বিভিন্ন জন বিভিন্ন সূত্র আকারে প্রকাশ করছে, বাট প্রত্যেকটা সূত্র আসলে একটা কথাই মিন করে, সেটা হচ্ছে তাপ উষ্ণতার বস্তু থেকে নিম্ন উষ্ণতার বস্তুতে যাবে, কখনো নিম্ন থেকে উষ্ণতে যাইব না। তুমি যদি তাপকে কাজে রূপান্তরিত করতে চাও তাহলে তাপকে ইঞ্জিনের দরকার পড়বে, বা কোনো যন্ত্র ছাড়া বা কোনো ইঞ্জিন ছাড়া তুমি তাপকে কখনো কাজে কনভার্ট করতে পারবা না। ঠিক আছে, তাহলে এই কথাগুলোরই তোমরা চারটা সূত্র পাবা, চারটা বিবৃতি বইয়ের মধ্যে আছে। কার্নোর বিবৃতি, ক্যালভিনের বিবৃতি, ক্লোসিয়াস, আর কারটা বাকি রয়েছে, ক্লোসিয়াসের বিবৃতি আর একটা আছে প্লাঙ্কের বিবৃতি। এই চারটা বিবৃতি, এটা চারটা বিবৃতি, এই চারটা একটু মুখস্থ করে ফেলো, কারণ বোর্ডের মধ্যে এই প্রথম প্রশ্নটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে আসে যে কার্নোর বিবৃতি লেখো বা ক্লোসিয়াসের বিবৃতি লেখো, তখন যেভাবে বলা আছে বিবৃতিটা ঠিক সেইভাবে লেখা লাগবে। আর মেডিকেলে এটা আরেকটু গুরুত্বপূর্ণ, আর মেডিকেলের বিবৃতি এটা আইসা বলে এটা কার বিবৃতি, সব বিবৃতিটা জানা লাগবে। যদিও সূত্র একটাই, বাট বিভিন্ন জন বিভিন্ন ভাবে ডিফাইন করছে। ঠিক আছে, সবগুলার রূপ আসলে একটাই, ওইটার আর কি বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে। ঠিক আছে, তো তোমাদের হেজিটেশন নেওয়ার দরকার নাই, চারটা বিবৃতি একটু পড়ো আর মনে রাখো, কারণ পরীক্ষাতে আসবো। যদি যার বিবৃতি বলে পরীক্ষাতে লেখার জন্য, তুমি যেভাবে লেখা আছে বইয়ে ঠিক হুবহু ওইভাবে লিখবা। আর মেডিকেলে এগুলো আসে, বলে এটা কার বিবৃতি, এটা কার বিবৃতি। ঠিক আছে, চারটা বিবৃতি পড়ে ফেলো, মানে অনেকটা মনে রাখো আর কি, মুখস্থ কথা বলি না কখনো, মুখস্থের মতো আর কি রাখবা। ঠিক আছে, পরে যাই। দেন, যেহেতু তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এটা আসছে আসলে কার্নোর এক্সপেরিমেন্ট থেকে, বা বলতে পারো কার্নো ইঞ্জিনের যে এক্সপেরিমেন্ট ওইটা থেকে। তো কার্নো ইঞ্জিনের এক্সপেরিমেন্ট বোঝার জন্য আমাদের এর আগে আরেকটা টার্ম, মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এই কথাটা একটু বোঝা লাগবে। একদম নর্মাল কথা, এই রিভার্সিবল ইরিভার্সিবল এই শব্দটা, এই ওয়ার্ড গুলো তোমরা আগেও পাইছো যখন কেমিস্ট্রিতে পড়ছো, যে উভমুখী বিক্রিয়া, একমুখী বিক্রিয়া, তাই না? উভমুখী বিক্রিয়া মানে রিভার্সিবল বিক্রিয়া, যেটা রিভার্সিবল রিঅ্যাকশন, আর ইরিভার্সিবল মানে একমুখী বিক্রিয়া। এই কথাটা আসলে একটাই, প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে উভমুখী, আর অপ্রত্যাবর্তী মানে হচ্ছে একমুখী। কেমন? এরকম একটা প্রক্রিয়া যদি হয়, যেটা তুমি ধরো প্রথমে একটা রূপ থেকে আরেকটা রূপে গেছে, দেন আবার ওই রূপ থেকে আগের রূপে ফিরে আসতে পারে। নর্মাল বিক্রিয়ার ক্ষেত্রে যেরকম দেখো, ধরো একটা বস্তু এ থেকে বি তে কনভার্ট হইলো, আবারও বি থেকে এ তে কনভার্ট হইতে পারে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর কখনো যদি এরকম একটা সিস্টেম হয় যে এ থেকে বিতে গেছে, বাট বি থেকে তো এতে আসতে পারতেছে না, হয়তো কিছু একটা চেঞ্জ হয়ে গেছে, তাই তো, যে কারণে আবার বিতে কনভার্ট করে ফিরে আসতে পারতেছে না, এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তার মানে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া আবার পুনরায় প্রথম প্রক্রিয়ায় ফিরে আসা সম্ভব, বা আমরা আরো সুন্দর করে বলি যে যে প্রক্রিয়া আসলে তাপ আর কাজের ফলাফল সমান। তাহলে এটার মানে আবার কি? এটা মানে এমন, মনে করো একটা বরফ, ঠিক আছে, তো একটা বরফের টুকরা, যেটা তুমি পানি বানায় ফেললা। পানি বানায় ফেলবা কিভাবে? এটার হচ্ছে তাপ দিবা, তাই তো? যদি তাপ দিয়ে তাহলে এটা পানিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে পানিতে কনভার্ট হইব, এমনিতে এমনিতে তো কনভার্ট হয়েছে না, ওরা আসলে শক্তি দেওয়া হয়েছে, বা এর মধ্যে তাপ দেওয়া হয়েছে, তাপটা কাজে কনভার্ট হয়েছে, এই কাজের ফলে সে পানি হয়ে গেছে। হুম, এখন আমরা উল্টা প্রসেসটাও জানি, যে এই পানিকে আমরা যদি আবার শীতল করি, মানে হচ্ছে পানিকে, পানি থেকে যদি তাপ শোষণ করে নেই, তাই তো? এই পানি থেকে যদি তাপ শোষণ করে নেই, তাপ শোষণ করা মানে যে পরিমাণ তাপ তুমি দিছ, এই সেম পরিমাণ তাপটুকু যদি শোষণ করে ফেলি, তাহলে আবার সেম পরিমাণ কাজ হইব, সে আবার ওই বরফে ফিরে আসবো। ঠিক আছে, এই এই যে পরিবর্তনটা, এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রসেস, বা এরকম একটা প্রসেস যেটাতে আবার ফিরে আসা সম্ভব। আমরা যেভাবে মানে এটা ছিল যে পরিমাণ তাপ দিছি, আবার সেম পরিমাণ তাপ যদি এটা থেকে শোষণ করে নেই,
তাহলে আবার সে আগের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া বা রিভার্সিবল প্রসেস। আরেকটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। যেমন ওইটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে ঘর্ষণ আছে না, ঘর্ষণ একটা বস্তু এর তলের উপর দিয়ে চলতেছে, ঘর্ষণের ফলে একটা তাপ উৎপন্ন হয়েছে, ঘর্ষণের ফলে একটা তাপ উৎপন্ন হয়েছে, কিন্তু ওই তাপ দিয়ে আবার ধরো এতটুকু ঘর্ষণ হইব এরকম বলতে পারবা না। মানে তোমরা মহাকর্ষ বিকর্ষ এখনো পড়ো নাই, ওইখানে আরো বলতে পারতা যে আরো কয়েক ধরনের বল আমরা পড়ি, এখানে পড়ে ধরো আরো বুঝবা। মানে ঘর্ষণের ফলে যে কাজটুকু হয়, তাপ উৎপন্ন হয়, এটারে আবার আবার ধরে এতটুকু তাপ দিবা, then আবার ঘর্ষণ হইব, মানে এরকম ব্যাপারটা না, তাই না? এটা হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস, এটা ফিরে আসা সম্ভব না। বা আমরা নর্মালি আরো বলি যে প্রকৃতিতে নর্মালি যে ঘটনাগুলো ঘটে বা এমনিতে এমনিতে ঘটে, এমনিতে এমনিতে ঘটে, আরো শুদ্ধ বাংলায় বলতে গেলে স্বতঃস্ফূর্ত ভাবে ঘটে। ঠিক আছে, মানে এমনিতে এমনিতে যেটা ঘটে স্বতঃস্ফূর্ত ভাবে হয়। এই স্বতঃস্ফূর্তভাবে ঘটা সকল প্রসেস, স্বতঃস্ফূর্তভাবে ঘটা সকল প্রসেস হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বা ইরিভার্সিবল প্রসেস। তাহলে স্বতঃস্ফূর্তভাবে ঘটে মানে ধরো নর্মালি এরকম হইতেছে যে নর্মালি এই বরফ থেকে পানিতে, বরফ থেকে ধরো এটা পানি হয়ে যেতেছে, নর্মালি হইতেছে, তুমি এখানে তাপ ধরো কিছু দিতেছো না, নর্মালি রেখে দিছো, এটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। খুব দ্রুত আস্তে আস্তে হইব, ধীরে 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 ধীরে। ঠিক আছে, এরপর না সরি উল্টা কথা বলছি, মানে দ্রুত হইব স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। আবার ধরো এরকম করলা যে এরকম আরো আরো কি ব্যাখ্যা আছে, ধীরে ধীরে হয়, হুট করে হইতেছে হইতেছে, যেমন এটা দেখতেছে যখন পাহাড় থেকে যখন পানি পড়তেছে, পাহাড় থেকে পানি পড়তেছে, অনেক উচ্চতা থেকে যখন পানি পড়ে তখন আসলে নিচে একটা তাপ উৎপন্ন হয়। তুমি যদি নিচের পাথরগুলা দেখো, পাহাড় থেকে যে পানি পড়ে, ওই পাথরগুলা যদিও পুরাটা আসলে ফিল করা যায় না, কারণ ওইখানে পানিগুলা তো আবার তাপ শোষণ করে নেয়, তো ব্যাপারটা পুরোপুরি বোঝা যায় না। কিন্তু পুরাটা যদি তাপ শোষণ করা না হইতো তাহলে এরকম দেখা যেত যে তাপ, মানে পাথরটা গরম হয়ে গেছে। কিন্তু আবার এটা হুবহু সম্ভব না যে পুরা তাপ টুকরে কাজে লাগায় তুমি পানিটা উপরে তুলে ফেলবে, মানে তোমাদের আরো কিরকম করে ফেলতেছে ব্যাপারটা। মানে প্রকৃতিতে নর্মালি যে ব্যাপারগুলো এমনিতে এমনিতেই ঘটে, এরা প্রত্যেকটা প্রক্রিয়া আসলে ইরিভার্সিবল প্রসেস, মানে সরাসরি এদেরকে আবার আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায় না। ঠিক আছে, এই প্রক্রিয়াগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী বা ইরিভার্সিবল প্রসেস। প্রত্যাবর্তী প্রক্রিয়া মানে এটা উভমুখী বিক্রিয়া, যে বিক্রিয়া আবার উড়ে উড়ে, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে গেছে, দ্বিতীয়টা থেকে আবার প্রথমটাতে আনা সম্ভব। তাপ ও কাজের ফলাফল সমান, এই কথাটা পাবা। কথাটার মিনিং হচ্ছে প্রথমটাতে যে পরিমাণ তাপ দিব, এই সেকেন্ডটা থেকে আবার সেম পরিমাণ তাপ যদি শোষণ করে নেই তাহলে সে আবার আগের জায়গায় ফিরে আসবে। ঠিক আছে, এটা রিভার্সিবল প্রসেস। আর ইরিভার্সিবল এটা সম্ভব না, মানে যেটা থেকে তুমি নিছো আবার ঘুরে যে ওই জায়গায় চলে আসবে, এটা আসলে হইব না। যেমন এরকম তোমরা যখন আর কি হায়ার ফিজিক্সে আরো পড়বা, নর্মালি এই যে পৃথিবীতে যা হয় এগুলো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। যেমন এই যে ইউনিভার্সের আসলে জ্যোতির্বিদ্যা পড়লে আরো পড়বা এগুলো আর কি, অনেক মজার ফিজিক্স। যে ইউনিভার্সের সম্প্রসারণ হইতেছে, ইউনিভার্সের মধ্যে যে প্রক্রিয়াগুলো হইতেছে এরা আসলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তো পৃথিবী বলো বা টোটাল ইউনিভার্সটা আসলে সরে যেতেছে, দূরে সরে যেতেছে বা সম্প্রসারণ হইতেছে। পরে যখন আমরা এন্ট্রপি পড়বা তখন এই ব্যাপারগুলো আরো ভালো বুঝবা হয়তো। তো এই যে সরে দরকার নাই, প্রত্যাবর্তী অপ্রত্যাবর্তী এটা রিডিংটা পড়ো, সংজ্ঞা দুইটা পড়ো, আর খ নাম্বারের মধ্যে এটার পার্থক্যটা আসে। ঠিক আছে, যে কথাগুলো বললাম যে একটা থেকে ফিরে আসা সম্ভব, তাপ কাজের ফলাফল সমান কিনা, একটা দ্রুত আর একটা ধীরে ধীরে হয়, এই পার্থক্যগুলো লিখবা। এই হচ্ছে রিভার্সিবল প্রসেস, রিভার্সিবল প্রসেস। এটা পড়া যখন আমাদের শেষ, এরপর আমরা ইঞ্জিনের মধ্যে যেতে পারবো, মানে মেইনলি হচ্ছে কার্নো ইঞ্জিন। ঠিক আছে, এটা আজকে না, নেক্সট ক্লাসে করবো। বলো, কারো প্রশ্ন থাকলে বলো, কিছু না বুঝে থাকলে বলো। কিছু বুঝো নাই বা কঠিন মনে হয়েছে, পরের কথাগুলো মনে কঠিন মনে হয়েছে, তাই না? তো কঠিন নেওয়ার দরকার নাই, নর্মালি তো বুঝোই, একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া বুঝো না, এই ব্যাপারটা সেমই, আর কিছুই না। রিডিং পড়ো, যদি কোনো কথা না বুঝো বই থেকে তাহলে এটা পরের দিন প্রশ্ন করো। আর এখন কিছু না বুঝে থাকলে বলো। বুঝো নাই বা কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই, তোমাদের একটা কথা বলি, ওই ম্যাথ, ম্যাথ তো কেউ দেও না, ম্যাথ করতেছো তো, যখন পড়তেছি আর সাথে সাথে যে ম্যাথ করাইতেছি, ম্যাথ করতেছো তো, বেসিক পড়ানোর পরে চ্যাপ্টারের ভেতরে যে ম্যাথ গুলো আছে, ধরো আমি একটা দুইটা হয়তো সেম টাইপের করে দেই, তোমাদের কাজ হচ্ছে এই টাইপের ম্যাথ গুলা বই থেকে করে ফেলা, যাতে পরে বোঝা না হয়, ম্যাথ গুলা করে ফেলো। ঠিক আছে।
যেটা পারবা না এটা গোল দাগ দিয়ে রাখো, পরে যাতে একসাথে করলে সলভ হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন না থাকলে এন্ড করে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।